হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকে আমরা শুরু করব শোল্ডারিং এবং ব্রেজিং এর সেকেন্ড পোর্শন। ঠিক আছে, সেখানে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ জয়েন্টস। ওকে, তাহলে শোল্ডার অ্যান্ড ইটস টাইপস। তো তাহলে আজকে এই টপিকসে আমরা আগের দিন দেখেছিলাম যে শোল্ডারিং বেসিক্যালি হচ্ছে একটা জয়েনিং মেথড, যেখানে আমরা শোল্ডার নামক একটা অ্যালয়ের মাধ্যমে দুটো প্লেটকে জয়েন করতে পারি। এটা একটা মেটাল জয়েন্ট প্রোভাইড করে, যেটা হচ্ছে আমাদের একটা সেমি পার্মানেন্ট জয়েন্ট, অর্থাৎ এটাকে ডিসএনগেজ করতে গেলে আমাদের প্যারেন্ট মেটাল গুলোর কোনো ক্ষতি হয় না। ঠিক আছে, বা সরি, প্যারেন্ট মেটালের থেকে ভালো বলা ভালো, ডেফিনেটলি বলতে গেলে বেস মেটালের কোনো রকম কোনো ক্ষতি হয় না। কিন্তু যেটা দিয়ে জয়েন করছে অর্থাৎ শোল্ডার জয়েন্টটা কিন্তু পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়, কারণ এটাকে সেমি পার্মানেন্ট বলা হচ্ছে। এবং এটা তৈরি করতে গিয়ে আমাকে মেনলি হিট অ্যাপ্লাই করতে হচ্ছে, কারণ এখানে আমরা শোল্ডারটাকে গলানোর মাধ্যমে এবং সেটাকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, লিকুইড শোল্ডারটাকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে জয়েন্ট অ্যাচিভ করে থাকি বলি এটা একটা থার্মাল জয়েন্ট। তাহলে বেসিক্যালি শোল্ডারিং হচ্ছে একটা টাইপ অফ আমাদের থার্মাল অ্যাজ ওয়েল অ্যাজ একটা সেমি পার্মানেন্ট জয়েন্ট, যেখানে আমরা একটা ফিলার মেটাল ব্যবহার করে থাকি, যেটার নাম হচ্ছে শোল্ডার। এটা বেসিক্যালি লেড এবং টিনের একটা মিশ্রণ বা একটা সম্পদ ধাতু, যার মেল্টিং পয়েন্ট জেনারেলি লেড এবং টিনের মেল্টিং পয়েন্টের থেকে কম হয়, যেটা হচ্ছে 205°C। এরই কিছু অ্যাডভান্স জিনিস আমরা জানবো আজকে। বেসিক্যালি আমরা জানবো যে শোল্ডার কত রকম টাইপের হয়, অর্থাৎ আগের দিন যে শোল্ডারের কথা আমরা বলেছিলাম, এই যে শোল্ডারটার কথা আগের দিন দেখিয়েছিলাম, এই শোল্ডারটা আমাদের কত রকম টাইপের হয়ে থাকে। ঠিক আছে, আজকে সেটাই আমরা জানবো। তো শোল্ডার ইজ মেনলি অফ টু টাইপস। ঠিক আছে, দু রকম ধরনের জেনারেলি শোল্ডার দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে সফট শোল্ডার, একটা হচ্ছে হার্ড শোল্ডার। তো সফট শোল্ডার কাকে বলা হয়? বেসিক্যালি একটা সফট শোল্ডার এবং সেকেন্ডটা হচ্ছে হার্ড শোল্ডার। ওকে, তো সফট শোল্ডার কাকে বলা হয়? সফট শোল্ডার বলতে যার মেল্টিং পয়েন্ট, অর্থাৎ আগের দিন আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম, যার মেল্টিং পয়েন্ট অনেকটাই কম হয় এবং যেটা মেনলি আমাদের টিন এবং লেডের অ্যালয় হয়, সেটাকে আমাদের বলা হয় সফট শোল্ডার। ওকে, তো সফট শোল্ডার যদি আমরা যাই বা একটু ডিটেলসে যাই, তাহলে কি দেখতে পাবো, দেখি কি বলা হয়েছে সফট শোল্ডার সম্বন্ধে। সফট শোল্ডার ইজ ইউজড এক্সটেন্সিভলি ইন শীট মেটাল ওয়ার্ক ফর জয়েনিং পার্টস। সফট শোল্ডার জেনারেলি আমাদের শীট মেটাল ওয়ার্কের জন্য বা পাতলা পাত নিয়ে যেখানে কাজকর্ম করা হয়, সেখানে জেনারেলি ব্যবহার করা হয় দুটো পাতকে একসাথে জয়েন্ট করবার জন্য। আচ্ছা, দ্যাট ইজ থিন শীটস which cannot be either withstand with high temperature। তো মনে রাখা দরকার আমাকে যে আমি এখানে জয়েন্টটাকে কি দিয়ে করছি, জয়েন্টটাকে করছি শোল্ডারের সাহায্য নিয়ে, তাই তো? শোল্ডার দিয়ে করছি, সেই যে শোল্ডারটাকে নিয়ে করছি তার মেল্টিং টেম্পারেচার কত হয়? তার মেল্টিং টেম্পারেচার মাত্র এই রকম রেঞ্জের হয়, আমরা দেখতে পাবো আরো কমও হতে পারে। ঠিক আছে, তো জেনারেলি এই রেঞ্জের থাকে। তো এটা কি খুব একটা যদি বেশি টেম্পারেচারের মধ্যে দিলাম, অর্থাৎ যদি এই জিনিসটাকে আমি কোনো একটা হাই টেম্পারেচারের অ্যাপ্লিকেশনের মধ্যে রাখলাম, যেটা টেম্পারেচার হয়তো 300°C, তো 300°C কি এটা এই জয়েন্টটা কি টিকে থাকবে, না এটা গলে গিয়ে সেপারেট হয়ে যাবে? গলে গিয়ে এটা তো গলে গিয়ে আলাদা সেপারেট হয়ে যাবে। সেপারেট হয়ে যাবে। তাহলে ডেফিনেটলি এটা খুব 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 বেশি আমাদের হাই টেম্পারেচারের জন্য সুটেবল নয় জয়েন্টটা, তাই তো? যেখানে আমাদের বেশি হিটের দরকার পড়বে না, সেই সব ক্ষেত্রে আমি এটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, বয়লার বা এইসব জিনিসে যেখানে প্রচুর হাই টেম্পারেচার দরকার পড়ে, সেখানে কিন্তু সোল্ডারিং জয়েন্ট মোটেই সুটেবল জয়েন্ট নয়, বিশেষ করে সফট সোল্ডারিংটা একদমই নয়। আচ্ছা, নেক্সট আমাদের যেটা দেখছি, আচ্ছা, এবং ফোর্সের সাথেও টিকতে পারে না। আমরা জানি যে সোল্ডারিং জয়েন্ট যেটা হয় সেটা খুবই উইক হয়। ঠিক আছে, এই যে সোল্ডার যেটা আমরা পাই, যেটা দিয়ে জয়েন্ট করি, সেটা জেনারেলি অনেক উইক হয়। তো এটা নিজে উইক হওয়ার জন্য, এই জিনিসটাই যেহেতু নিজেই উইক, তাই জন্য এটা দিয়ে যে জয়েন্টটা তৈরি হবে সেটাও ডেফিনেটলি উইক হবে, তাই না? এটা দিয়ে যে জয়েন্ট তৈরি হবে সেটাও জেনারেলি উইক হয়। তো এই কারণবশত কি হবে, খুব বেশি যদি আমি এটাকে টানাটানি করি, ঠিক আছে না, তো তাহলে কিন্তু এটা ছেড়ে যাবে। মানে আমি যদি বলি একটা সার্কিট বোর্ডের ক্ষেত্রে, এই যে একটা সার্কিট বোর্ড যদি আমি দেখি, ঠিক আছে, বা যেটাকে আমরা ইন্টেলিজেন্ট সার্কিট বলি, দেখি এখানে সার্কিট বোর্ডের কোনো ছবি দিয়েছে কিনা। হ্যাঁ, এই যে জিনিসগুলো এখানে লাগানো হয়েছে, একটু ডিটেলসে দেখালে এটা বোঝা যাবে। এই যে এই যে দেখছি এখানে আমাদের যে ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলো দেওয়া রয়েছে, রেজিস্ট্যান্স হতে পারে, ঠিক আছে,
বা আমাদের যেগুলো ট্রানজিস্টর যেগুলো লাগানো রয়েছে, এই সমস্ত জিনিসগুলো এগুলো কি দিয়ে বসানো আছে, এই যে জায়গাগুলো এই পোর্টগুলোকে সার্কিট বোর্ডের মধ্যে কি দিয়ে বসানো আছে, এই যে সেগুলো সোল্ডার সোল্ডার দিয়ে বস করানো এগুলো আছে। সব সোল্ডার সোল্ডার দিয়ে দিয়ে বসানো বোঝা আছে, হয়েছে। ক্যাপাসিটরটা বসানো রয়েছে, ঠিক আছে। তো এগুলো সমস্ত যেগুলো রয়েছে এগুলো সমস্ত আমাদের কিন্তু সোল্ডারিং করে এগুলোর মধ্যে বসানো রয়েছে। তো আমি জানি যে এই সার্কিট বোর্ডটা জেনারেলি যেটা থাকে এগুলো লোয়ার অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়। যেমন আমার কম্পিউটারে যদি মাদার বোর্ডটা ধরি, তাহলে সেখানে আমার কম্পিউটারটা কখনোই এতটা গরম হয়ে যায় না যার টেম্পারেচারটা 205-এর উপর উঠে যায়, তাই তো। আমার ফোনের যে মাদার বোর্ডটা থাকে তার টেম্পারেচারটা কখনোই 200 ডিগ্রি হয়ে যায় না, তাই তো। এরকম হয় কি আমার ফোনটা 200 ডিগ্রি টেম্পারেচারে গরম হয়ে গেল? না স্যার। হয় না। তো যেহেতু ইলেকট্রনিক জিনিস এতটা বেশি গরম হয় না, তো সেই জন্য আমরা কিন্তু এখানে সোল্ডারিং জয়েন্ট ব্যবহার করতে পারি, ঠিক আছে। নাহলে আমাদের মাদারবোর্ডেও কিন্তু ওয়েল্ডিং করতে হতো, ঠিক আছে। তো যেহেতু এত টেম্পারেচার হয় না, এই জন্য আমরা সোল্ডারিং জয়েন্টটাকে এখানে বেশি প্রেফার করে থাকি। ইলেকট্রনিক কম্পোনেন্টের জন্য সোল্ডারিং প্রসেসটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে, এগুলো কি কোনো কিছু আমার খুব বেশি টানতে হয় মাদারবোর্ডটাকে কি আমি খুলে টানাটানি করি? বা আমি যদি একটা জিনিস না বললাম, স্যার। কোন একটা জায়গায় না সাপোজ না আমি দাড়ি পাল্লার যে একটা দেখি, ঠিক আছে, দাড়ি পাল্লার মধ্যে আমি যদি এরকম সোল্ডারিং জয়েন করতাম, ঠিক আছে, যে সেখানে আমি একটা 10 কেজির জিনিস ওজন করেছি, দাড়ি পাল্লাটা কি থাকতো না ছেড়ে পড়ে যেত? ছেড়ে পড়ে যাবে। ছেড়ে পড়ে যাবে। তাহলে ওই ক্ষেত্রে আমাদের ছেড়ে পড়ে বেশি যাবে। লোড যদি দরকার পড়ে, সেক্ষেত্রে আমি সোল্ডারিং জয়েন্ট ব্যবহার করবো না। আচ্ছা, মাদার বোর্ডটাকে তো আমি এটা দিয়ে তো আমি ক্রিকেট খেলবো না বা ফুটবলও খেলবো না, বা এটা ধরে তো আমি ঝুলবো না, না। কোন একটা কম্পোনেন্ট ধরে আমি ঝুলে পড়লাম, এত লোড এখানে পড়বে না, তাই তো। মাদার বোর্ডটাকে অনেকটা সিকিউর পজিশনে রাখা হয় যাতে একটুও চাপ না পড়ে। এটাকে যদি ইন কেস আমি এটাকে ধরে খুব জোরে টেনে দিলাম, কি হবে এই জয়েন্টটা? ছেড়ে যাবে। ছিঁড়ে যাবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে এটা কখনোই সব হাই সোল্ডারিং টেম্পারেচার, যেগুলা হ্যাঁ এটা সব সোল্ডারিং। আচ্ছা, হাই টেম্পারেচার বা হাই আমাদের লোডের মধ্যে কিন্তু এটা রিটেন করতে পারবে না বা টিকে থাকতে পারবে না। সোজা কথায় সব সোল্ডারিং প্রসেসে যে জয়েন্টটা আমরা অ্যাচিভ করব, সেটা কখনোই হাই টেম্পারেচার অথবা আমাদের হাই মানে ফোর্সের জন্য বা হাই লোডের জন্য কিন্তু সুটেবল নয়। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে যাচ্ছি। ইন কেস অফ শর্ট সোল্ডারিং, সোল্ডার আর মোস্টলি কম্পোজড অফ lead and tin। সফট সোল্ডারিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্যবহার করি lead and tin। ম্যাক্সিমাম ক্ষেত্রে কেন বলছি, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলার জন্য প্রায়শই এটাই ব্যবহার করে থাকি। ম্যাক্সিমাম কথাটা যখনই বললাম তার মানে বোঝাচ্ছে এছাড়াও কিন্তু অন্যান্য কম্পোজিশনও হতে পারে। কি কি কম্পোজিশন সেটা একটু পরে দেখছি। যেমন এখানে বলেছে হ্যাভিং মেল্টিং টেম্পারেচার ফ্রম 150 থেকে 300 ডিগ্রি পর্যন্ত হতে পারে। ডিপেন্ড করছে কেমন কম্পোজিশন আমি ব্যবহার করেছি, কি কি মিশিয়ে তৈরি করেছি তার উপর ডিপেন্ড করে। যেমন একটা এক্সাম্পল দিয়েছে, আমি একটা ধাতু কল্প মেশালাম, যেমন বিসমাথ। ধাতু কল্প মানে জানা আছে তো, বা অ্যান্টিমনি, এগুলোকে বলা হয় ধাতু কল্প বা মেটাল। হ্যাঁ স্যার, যেটা ধাতু অধাতু দুটোরই গুণ বর্তমান থাকে যার মধ্যে। এক্স্যাক্টলি, ভেরি গুড। ধাতু কল্প কাকে বলা হয়? ধাতুর কিছু কিছু প্রপার্টি থাকে, অধাতুর কিছু কিছু প্রপার্টি থাকে, যার বেসিসে আমরা এগুলোকে ভাগ করে নিই। বিসমাথ বা অ্যান্টিমনি এগুলোকে ধাতু কল্প এই কারণেই বলা হয়, এদের প্রপার্টি গুলো কিছুটা ধাতুর মতন আবার কিছুটা অধাতুর মতন, মানে আমরা কনফিউজ এগুলোকে ধাতু বলবো না অধাতু বলবো। এই জন্য এগুলোকে না ধাতু বলা হয় নাই অধাতু বলা হয়, এগুলোকে বলা হয় ধাতু কল্প, ঠিক আছে। এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাড করি, ঠিক আছে, যেমন বিসমাথ অ্যান্টিমনি দুটোই হচ্ছে ধাতু কল্প, এগুলোকে যদি আমরা অ্যাড করে থাকি, তাহলে এর মেল্টিং পয়েন্ট যেটা 205 ডিগ্রি বলেছিলাম সেটা আরো কম হয়ে যায়, তাই না। সেটা কত ডিগ্রিতে চলে আসে? সেটা চলে আসছে মোটামুটি ভাবে 96 ডিগ্রি সেলসিয়াস, মাত্র 96 ডিগ্রি সেলসিয়াস, মাত্র 96 ডিগ্রি সেলসিয়াস, অনেক অনেক কম, ঠিক আছে। একটা পিসিবি বোর্ড এখানে দেখানো হয়েছে, তাই তো। পিসিবি বোর্ডের মধ্যে আমি সার্কিট গুলোকে এখানে জয়েন করছি, ঠিক আছে। আচ্ছা, তো পিসিবি বোর্ডে জয়েন করার জন্য আমরা এই এখানে রেজিস্টার জয়েন করেছি, সেই জন্য বা এখানে ক্যাপাসিটর একটা দেখানো হয়েছে, তো এইগুলোকে জয়েন করার জন্য আমরা সোল্ডারিং জয়েন্ট ব্যবহার করছি। এটা হচ্ছে সোল্ডারিং আয়রন আর এটা হচ্ছে সোল্ডারটা। তো প্রসেসটা মোটামুটি ভাবে আগের দিন বোঝানো হয়েছিল, বোঝা যাচ্ছে তো সিস্টেমটা কিভাবে কাজ করছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Very good। তাহলে বোঝা যাচ্ছে। আমি আমি একটু কনক্লুশন এখান থেকে বার করে নিই, তারপরে আমি ফার্দার আবার অ্যাডভান্স করব। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সোল্ডারটা কি জিনিস? সোল্ডার হচ্ছে ইজ এ অ্যালয় অফ অ্যালয় অফ সেমি পার্মানেন্ট থার্মাল জেল। না, ওটা তো বুঝলাম। সোল্ডারিং প্রসেসটা হচ্ছে একটা সেমি পার্মানেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সোল্ডার ইজ এ অ্যালয় অফ lead and tin। অফ lead and tin, ঠিক আছে, অবশ্যই, ভেরি গুড। সোল্ডার ইজ এ মিক্সচার অফ অ্যালয় অফ বা মিক্সচার অফ lead and tin। লেড অ্যান্ড টিন। আচ্ছা, এটাকে কেন কোথায় কোথায় ব্যবহার করব, কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি? টু জয়েন
where the thermal rise is low and mechanical stress is low. হ্যাঁ, যেখানে আমাদের থার্মাল স্ট্রেসটা লো হবে এবং মেকানিক্যাল ফোর্সটাও কিন্তু বা লোডটাও কিন্তু অনেকটা কম হবে। ভেরি গুড। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটা আমাদের যাচ্ছে, কোন কোন ক্ষেত্রে কি কি অ্যাপ্লিকেশনে ব্যবহার করব, কোন কোন কাজের জন্য ব্যবহার করব, একটা এখানে দেওয়া রয়েছে। Like electrical joint and very thin plate joint Thin where plate mechanical joint. force is low. স্টিল মেটাল ভেরি জয়েন্ট। গুড, ভেরি গুড। ঠিক আছে, যেখানে আমাদের শীট মেটাল গুলো অর্থাৎ থিন মেটাল যেখানে আমরা জয়েন্ট করব সেক্ষেত্রে ব্যবহার করতে পারি, এক নম্বর। দ্বিতীয় কারণ হচ্ছে যদি আমাদের কোনো রকম ওয়েট জয়েন করতে হয় সেক্ষেত্রেও ব্যবহার করতে পারি, বা ইলেকট্রনিক জিনিসের জন্য তো বললাম সব থেকে বেশি ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা, প্রশ্ন হচ্ছে এছাড়াও কি এই লেড এন্ড পিন ছাড়া কি আর কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারবো না? এগুলো ছাড়া কি আর কিছু ব্যবহার হ্যাঁ স্যার, করা যাবে যাবে। না? আরো করা স্যার, যাবে। যেগুলো হ্যাঁ স্যার, করা পারবো। যাবে। বিসমার্ক, অ্যান্টিমনি এগুলো ব্যবহার করা যায়। এগুলোকে ব্যবহার করলে কি হবে? এগুলো ব্যবহার করলে ধরো মেল্টিং পয়েন্টটা স্যার 205 থেকে 96 ডিগ্রি হ্যাঁ, আরো কমে যাবে, আরো কমে যাবে। যেটা 205 এর মতন ছিল সেটা 96। ভেরি গুড, এটা কমে আসছে। বিসমার্ক অ্যান্টিগুলোকে কি বলা হয় বললাম? ধাতু গল্প বলা হয়। ধাতু গল্প বলা হয়। কেন ধাতু গল্প কেন বলা হয়? ওরা কিছুটা কারণ এর ধাতুর মতো মধ্যে আচরণ করে, কিছুটা অধাতুর মতো আচরণ করে। এক্স্যাক্টলি, ভেরি গুড। আচ্ছা, নেক্সট আমাদের পয়েন্টে চলে যাচ্ছি। এটার প্রতি আর সময় দিচ্ছি না, বিশেষ করে বোঝা গেছে তাহলে সবাই জানি। আচ্ছা, a suitable flux is always used for soft soldering to prevent oxidation. সবসময় একটা ফ্লাক্সকে ব্যবহার করতে হয় যাতে অক্সিডেশনটাকে প্রিভেন্ট করা যায়। অক্সিডেশন মানে কি? বেসিক জিনিস আমরা এখন এখন ধাতু অক্সিজেন জারণ প্রক্রিয়া। ভেরি গুড। তো অক্সিডেশন মানে অ্যাডিশন অফ অক্সিজেন। অক্সিজেন। আর যদি পাতি বাংলা কথাই বলি তাহলে কি বলা হবে? একদম সোজা কথায় আমরা আমরা যদি জারণ। এটা সাধারণ পোড়ানো, পুড়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। এক্স্যাক্টলি, ভেরি গুড। পুড়ে যাওয়া যায়। যারা নন টেকনিক্যাল মানুষ তারা তো আমরা তো জানবো না যে অক্সিডেশন বলতে বা জ্বালন জিনিসটা কি, তারা জানে না। তাদের বলতে হবে পুড়ে যাওয়া। যেমন আমি কাগজটাকে আগুন জ্বালানো, কাগজটা কি হবে তখন? এই ছাই হয়ে যাচ্ছে, ওটা কি প্রসেসের মাধ্যমে ছাই? অক্সিডেশন হলো মানে পুড়ে গেল কাগজ। এক্স্যাক্টলি, ওটা অক্সিডেশন হলো বা পুড়ে গেল। তাহলে মেটালও এরকম ভাবে পুড়ে। আমি যে আদতে ওই যে অ্যালুমিনিয়ামের উপর অ্যালুমিনিয়ামের থালাটাকে তুললাম, তার উপরে একটা হালকা করে লেয়ার পড়ে যায় দেখেছি, বা তামার উপরে, তামার ঘটির উপরে কালো একটা লেয়ার পড়ে। এগুলো বাস্তবে কি হচ্ছে? ওগুলো ধাতুগুলো কি হচ্ছে? ওগুলো ওগুলো পুড়ে যাচ্ছে, ধাতুগুলো পুড়ে যাচ্ছে, অক্সিডেশন তাই হচ্ছে। তো? পুড়ে যাচ্ছে মানে অক্সিডাইজ হয়ে যাচ্ছে। তো যেটা পাচ্ছি সেটা একটা ছাই টাইপের জিনিস বা অক্সাইড বলি। ছাইয়ের, যেটা আমরা বাংলায় ছাই বলি, ওটা ইংরেজিতে আমরা বলি OXID, অক্সাইড। ঠিক আছে, ওটা ছাই। ঠিক আছে, ছাইগুলো লেগে থাকার জন্য বা অক্সাইড গুলো লেগে থাকার জন্য আমরা ওরকম দেখতে পাই। যেমন মূর্চেকে যদি বলি, মূর্চেটা কি জিনিস? এটা হচ্ছে অক্সিজেন, লোহার মানে অক্সাইডের সাথে অক্সিজেনের যে ইয়াটা। Exactly. যদি খুব সোজা কথায় বলি, লোহা পুড়ে গিয়ে যে Ferric ছাইটা oxide। বানায় সেটাকে আলাদা করে আমরা মূর্চে বলি। তবে এটার উপর কি একটু শোধক Ferric থাকে, oxide অর্থাৎ যেটা। ওটার মধ্যে জল মিশে যায়। ঠিক আছে, জল মিশে মূর্চেটা তৈরি করে। শোধক ফেরিক অক্সাইড বলা হয়। ওই জন্য শুধু ফেরিকটাকে আমরা অ্যাভয়েড করি, বলি শোধক ফেরিক অক্সাইড, অর্থাৎ জল থাকে ওর মধ্যে। ওকে, ভেরি গুড। আচ্ছা, নেক্সট তাহলে যাচ্ছে এ সুটেবল ফ্লাক্স ইজ অ্যাপ্লাইড অন সোল্ডারিং টু প্রিভেন্ট অক্সিডেশন। অক্সিডেশন যদি থাকতো, ছাইটা যদি জয়েন্টের মধ্যে থাকতো, কি প্রবলেম হতো? ছাই যদি থাকতো তো প্রবলেম কি হতো? কি প্রবলেম হতো? কি প্রবলেম হবে? অক্সিডেশন, অক্সাইড গুলো বা ধাতুর ছাইগুলো যদি জয়েন্টের মধ্যে ঢুকে যায় তো কি হবে? প্রবলেমটা কি হবে? জয়েন্টটা কিরকম হবে? স্ট্রং হবে না উইক হবে? উইক উইক হবে। কেন উইক হবে? তার বহু রকমের কারণ আছে, তাই তো? আচ্ছা, তো এই প্রবলেমটা কখন হয়? যখন অক্সাইডের মেল্টিং পয়েন্টটা বেস মেটালের মেল্টিং পয়েন্টের থেকে বেশি না কম? কোনটা হয়? কোন ক্ষেত্রে প্রবলেমটা হয়? সাইডের মেল্টিং পয়েন্টটা যদি বেস মেটালের থেকে বেশি হয়ে যায়। বেশি হয়ে যায়। ভেরি গুড, ভেরি। এখানে দেওয়া রয়েছে this is generally happen when the oxide has higher melting point than base metal। কোথায় গেল? এই যে এটা দেওয়া আছে, it is generally occur, এটাকে হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিই। it is generally occur when the oxide has higher melting point than base metal। এটা আমরা জানি কেন, তাই তো? এটা ডিটেইলস অনেক হয়েছে কেন হয়। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই ভয়টা কিন্তু থাকে যে কোনো থার্মাল জয়েন্টের ক্ষেত্রে। আরো যদি পারফেক্ট করি বলি, তাহলে বলা হয় যে কোনো ফিউশন আমাদের জয়েন্টের জন্য, ফিউশন যেখানে জয়েন্ট করতে হয়, অর্থাৎ যেখানে গলিয়ে জয়েন্ট করব, তার জন্য কিন্তু সেখানে কিন্তু একটা সবসময় চান্স থাকে যে কিছু মেটালের ছাই ওর মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, এবং এই ধরনের প্রবলেম তৈরি করবে। আচ্ছা, এই জন্য আমরা কি ব্যবহার করি? যেটা জিনিসটা তৈরি করি তাকে বলা হয় কি? এটাকে রিমুভ করার জন্য, এটাকে রিমুভ করার জন্য, অক্সাইড গুলোকে রিমুভ করার জন্য যেটা ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় ফ্লাক্স। ফ্লাক্স। ভেরি
তো শুধুমাত্র বললাম যে কোনো মেটাল জয়েন্ট যেখানে আমরা গলিয়ে জয়েন করছি তার মধ্যে অক্সাইড ঢুকবে, এবং সেই সব জয়েন্টের মধ্যে থেকে অক্সাইড গুলোকে রিমুভ করার জন্য আমি বেসিক জিনিস ব্যবহার করব, যেটাকে বলা হয় কি বলা হয়, ফ্লাক্স। আচ্ছা, Flux। এবারে আমার প্রশ্ন হচ্ছে ফ্লাক্সটা কি করে? ফ্লাক্সটা যখন ইয়ের সাথে মেশে, ফ্লাক্সটা যখন ফ্লাক্স প্লাস অক্সাইডস অক্সাইডস প্লাস আদার আনডিজায়ারেবল সাবস্টেন্সেস এর সাথে যখন মিশে যায়, তখন যে নতুন জিনিসটা তৈরি করে সেটাকে আমরা কি বলে থাকি? আমরা আগে বলেছিলাম স্লাগ। ভেরি গুড। বাংলায় কি বলেছিলাম? বাংলাটা যদিও জানার দরকার নেই। ধাতুমল। ধাতুমল। ওকে। তার মানে এটা কি, এটা তাহলে এটাই তো ফ্লাক্স বলতে পারি। স্ল্যাগ আর ফ্লাক্স তো একই জিনিস নাকি? না স্যার। ভেরি গুড। নয় কেন? কারণ এর যে প্রপার্টি গুলো থাকে, কেমিক্যাল প্রপার্টি গুলো এর থেকে অনেক ফ্লাক্সের বেশি। প্রপার্টি আর স্ল্যাগের প্রপার্টি সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা। কি হয় স্ল্যাগের, কেন স্ল্যাগ আমরা বানালাম এখানে পড়েছিলাম? কারণ স্ল্যাগ যেটা স্ল্যাগ তৈরি হলো, অক্সাইডের টেম্পারেচার, অক্সাইডের মেল্টিং টেম্পারেচারটা কমানোর জন্য, এবং যার ফলে তার হ্যাঁ, ডেনসিটিটা। ঠিক একদম ঠিক বলেছিস। কিন্তু এখন আর অক্সাইড নেই, না ফ্লাক্স আলাদা আছে, না অক্সাইড আছে, না আদার আনডিজলভড সাবস্টেন্সেস গুলো রয়েছে। এই তিনটে মিলেমিশে একটা নতুন জিনিস তৈরি করেছে যেটাকে স্ল্যাগ বলছি। আচ্ছা, এখন আর না, স্ল্যাগের টেম্পারেচার। এক্স্যাক্টলি এইটা হচ্ছে অ্যাকচুয়াল কথা। যদি পারফেক্টলি বলি স্ল্যাগের মেল্টিং টেম্পারেচার, তারপর কন্টিনিউ কর, ঠিক আছে একদম পুরো। স্ল্যাগের মেল্টিং টেম্পারেচারটা যাতে বেস মেটালের টেম্পারেচার থেকে কম হয়, হ্যাঁ যার জন্য মানে ভেসে উঠতে পারে উপরে, হ্যাঁ, এবং একটা লেয়ার গঠন করতে পারে, তার জন্য আমরা ফ্লাক্স মিশাই। বাহ, সুমন ভেরি গুড। ঠিক আছে, দেখ সুমন বলছে প্রত্যেকেই আমরা জানি, কিন্তু এটা সাহস করে বলতে হবে, যেমন সুমন বলছে এবং প্রত্যেকটা ঠিক বলছে। এটা করলেই রিভিশন হবে, শুধুমাত্র পড়িয়ে দিলাম ঠিক আছে, ওটাতে কোনো কিছু এফেক্ট হবে না, তোদের বলতে হবে যে কেন করেছি। দেখ ক্লাসটা আগে করালাম, অনেকে ছিলি অনেকে ছিলি না, কিন্তু এখন আবার কাজে লাগছে। তো এই স্ল্যাগ যেটা তৈরি হলো তার মেল্টিং পয়েন্ট বা মেল্টিং টেম্পারেচার জেনারেলি অক্সাইডের থেকে কম হয়। তো এখানেও ফ্লাক্স ব্যবহার করছি, কারণ এটা একটা ফিউশন ওয়েল্ডিং প্রসেস, এখানে আমরা গলিয়ে জয়েন করব। তো এখানে আমরা স্ল্যাগ ব্যবহার করে থাকি, সরি ফ্লাক্স ব্যবহার করছি। আচ্ছা, কেন ব্যবহার করা হয় সবাই জানলাম। দ্য সারফেস টু বি সোল্ডার্ড অর ডিজলভ অক্সাইড অ্যান্ড টু প্রিভেন্ট অন মেটাল সারফেস ডিউরিং দ্য হিটিং প্রসেস। তো অক্সাইড গুলোকে ডিজলভ হওয়া মানে গুলে যাওয়ার হাত থেকে বাঁচাবার জন্য এই ফ্লাক্স গুলোকে আমরা ব্যবহার করে থাকি। বোঝা গেছে? তো এই মাত্র নিজেরাই বললাম। আচ্ছা, কি কি ফ্লাক্স ব্যবহার করে থাকি? সাম কমনলি ইউজ ফ্লাক্সেস আর জেনারেলি যেগুলো ব্যবহার করে থাকি, সেই কয়েকটা এক্সাম্পল হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে, ZnCl2। আরেকটা নাম হচ্ছে কার্ড অ্যাসিড, ঠিক আছে। নেক্সট হচ্ছে রেজিন। রেজিন মানে হচ্ছে একটা আঠা টাইপের জিনিস, এটাকে আমরা বেশি ব্যবহার করে থাকি। রেজিন অ্যাজ, সব ছবি দিয়েছি, কোনো অসুবিধা নেই, সব ছবি আমার দেওয়া আছে, বাজারে এরকম কিনতে পাওয়া যায় তো নাকি? এগুলো নয়, এটা তো সেই করোনা টেস্টের মতন লাগছে। যাই হোক, কোথায় গেল? এইরকম টাইপের থাকে একটা, তাই না? টিপ ক্লিনার এটা দিয়েছে, টিপ ক্লিনার অ্যাকচুয়ালি এরকম টাইপের নয়, এটা সেই করোনার ইয়ের মতন দেখাচ্ছে। দেখ আমি একটা ছবি দিয়েছি, সে আমার ছবিটা দেখায়, এইরকম টাইপের জিনিসটা হয়, ঠিক আছে। এরকম জুতোর যেরকম পালিশ ইয়ে হয় সেরকম পাওয়া যায়। শোল্ডারিং ফ্লাক্স হিসাবে তো দিলাম, এইরকম টাইপের জিনিসটা হয়। এই যে এরকম টাইপের খুললে এরকম একটা ওই ক্রিমের মতন, যেমন আমরা এরকম মানে উইন্টার ক্রিম গুলো ব্যবহার করি সেরকম টাইপের একটা জিনিস হয়। তো এটাকে যেমন রেজিন হচ্ছে ওই ধরনের একটা জিনিস, জিঙ্ক ক্লোরাইড হচ্ছে এরকম গুঁড়ো অবস্থায় পাওয়া যায় জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে। নুন টাইপের, জিঙ্ক ক্লোরাইড টাইপ অফ সল্ট, নুন টাইপের। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা জানি, খুব ভালো করে জানি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমরা তো পরিচিত ছোটবেলা থেকে। এই যে রেজিন এখানে দেখিয়েছি ভালো করে, এখানে একটা দেখানো হচ্ছে জেলের মতন। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি দেখিয়েছি? হাইড্রোক্লোরিক অ্যাসিডও মনে হচ্ছে দেখিয়েছি। হাইড্রোক্লোরিক অ্যাসিড পরবর্তীকালে মনে হচ্ছে দেখিয়েছি, এটাতে নেই, পরেরটাতে দেখিয়েছি যখন আরো ডিটেলসে আছে। HCl তো আমরা জানি অ্যাসিড একটা টাইপের, দেখিনি, যখন দেখছি তাহলে নামে নাম মনে থাকবে না আমাদের। তো জানি আমাদের কেমিস্ট্রি ল্যাবে থাকতো এরকম, তাই না? তো এই যে এটা থাকে, তো এটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এইটাকেও ব্যবহার করতে পারি, অবশ্যই কিন্তু ডাইলিউটেড, কিন্তু স্ট্রং অ্যাসিড ব্যবহার করবো না এখানে, ডাইলিউটেড ফর্মে ব্যবহার করি। কনসেন্ট্রেটটা না ডাইলুটেডটা? ডাইলিউটেড, অবশ্যই ডাইলিউটেড, ঠিক আছে। ডাইলিউটেড মানে লঘুকরণ, জল মিশিয়ে আমরা হালকা করি না, পাতলা যেটাই করি সেটাকে ইংলিশে বলা হয় ডাইলিউশন। তো আমরা ডাইলিউটেড ফর্মে ব্যবহার করবো, বা লঘু সার ব্যবহার করবো, কখনো স্ট্রং ব্যবহার, নাহলে মেটালটাকেই ক্ষয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, HCl করি না, HCl কেন করি না একটু পরে আমরা জানতে পারবো, ফ্লাক্সে চলে এলাম, তাই তো। আচ্ছা, কোথায় গেল? আচ্ছা,
ট্যালো ব্যবহার করতে পারি, ঠিক আছে, ট্যালো একটা টাইপের আমাদের একটা সিনথেটিক জিনিস। সল্ট ব্যবহার করতে পারি, অ্যামোনিক ব্যবহার করতে পারি, অ্যামোনিয়াম ক্লোরাইড যেটাকে বলা হয়। সব তো আসছি ডিটেলসে, ওই জন্য এখন আর অতটা ডিটেলসে যাচ্ছি না, প্রত্যেকটাই বলে বলে যায় একটা। যেমন জিঙ্ক ক্লোরাইড ইজ মোস্ট কমনলি ইউজড অ্যাজ সোল্ডারিং ফ্লাক্স বাট করোসিভ ইন নেচার। জিঙ্ক ক্লোরাইড যেটা দেখানো আছে ছবিতে, এটা সব থেকে বেশি ফ্লাক্স হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে না। কিন্তু এটার প্রবলেম কি হয়, এটা হচ্ছে খুব ক্ষয়কারী, অর্থাৎ খুব করোসিভ হয়। যেমন কি হয়, যদি আমরা নুন দিয়ে কোনো কিছুকে, ধর আমরা একটা নুন দিয়ে পরিষ্কার করলাম, নুন দিয়ে পরিষ্কারটা তো ভালো হবে, কিন্তু কিছুদিন পর কি হবে, মেটালটাকে খেয়ে দেবে, তাই না, ওটাকে ক্ষইয়ে দেবে। যেমন ব্লিচিং পাউডার দিয়ে যদি আমি একটা মেটাল প্লেটকে পরিষ্কার করি, খুব ভালো পরিষ্কার হবে, কিন্তু শুধুমাত্র ওটা ওই শ্যাওলা বা এগুলোকেই খাবে না, বা অক্সাইড গুলোকেই খাবে না, কিছুদিন পর দেখবো মেটালটাও নষ্ট হতে থাকছে। তো ওটাকে বলা হয় করোশন বা ক্ষয়। কেমিক্যালি যদি ওটা ক্ষয় হয় তাহলে সেটাকে বলা হয় করোশন। তো জিঙ্ক ক্লোরাইডটা খুব ভালো পরিষ্কার করতে পারে, ঠিক আছে, খুব ভালো, এর এই যে ক্লিনিং প্রপার্টিটা খুবই ভালো, কিন্তু তার সাথে সাথে এটা করোসিভ হয়, ক্ষয়কারী হয়, মেটালটা যে জয়েন্টটা করবো সেটাকেও ক্ষইয়ে দেবে। এই জন্য এটাকে খুব একটা ব্যবহার করা হয় না। যদিও বলেছে মোস্ট কমনলি ইউজ, তবু এটাকে খুব একটা ব্যবহার করা হয় না, বা আমরা অ্যাভয়েড করে থাকি জেনারেলি। ওকে, তো নেক্সট চলে যাচ্ছি আমরা জিঙ্ক ক্লোরাইডের পর। এটা দেওয়া রয়েছে রেজিন। রেজিন তো জানি, এরকম জুতোর যেরকম আমরা পেস্ট করি সেরকম টাইপের কৌটোতে বাজারে কিনতে পাওয়া যায়। এটা বেসিক্যালি কিছু না, একটা ওই জেল টাইপের জিনিস বা একটা ক্রিম টাইপের জিনিস, যেখানে যে দোকানে যেরকম পাবো। তো রেজিন ইজ এ নন করোসিভ, ঠিক আছে, এটা কিন্তু কোনো ক্ষয় হয় না। যেমন জিঙ্ক ক্লোরাইডটা, ঠিক আছে, ক্ষয় দিচ্ছিল, মেটাল জয়েন্টটাকেও খাওয়াচ্ছিল, অর্থাৎ শুধুমাত্র পরিষ্কার করছে না, অক্সাইড গুলোকে খাওয়াচ্ছে না, তার সাথে সাথে এই জয়েন্টটাকেও কিন্তু ক্ষইয়ে দেবে, ঠিক আছে না, এই জয়েন্টটাকেও কিন্তু খাওয়াতে থাকবে। কোথায় গেল, অন্য একটা কালার ইউজ করতে হবে। ওকে, এটাকেও কিন্তু খাওয়াতে থাকবে, তাই না। তো এটা কেন ভালো বলছে, রেজিন ইজ নন করোসিভ ইন নেচার, এটা কিন্তু ক্ষয় করে না, বাট ডাজ নট হ্যাভ ক্লিনিং প্রপার্টিজ লাইক জিঙ্ক ক্লোরাইড। কিন্তু জিঙ্ক ক্লোরাইডের মতো এত ভালো পরিষ্কারও কিন্তু করতে পারে না। তো আমরা কোনটা ব্যবহার করে থাকি, যারা আমরা অলরেডি ইউজ করেছি অনেকটাই, তারা কোনটা বেশি ব্যবহার করেছি ফ্লাক্স হিসেবে, বাজারে কোনটা কিনেছিলাম ফ্লাক্স হিসেবে, প্রেজেন্টেশন বেশি এটাই ব্যবহার। পাওয়া যায়, তাই তো, রেজিনটা আমরাও এটা ইউজ করে থাকি। ওকে, ঠিক আছে, নেক্সট হচ্ছে, আর কিছু দেয়নি যা, তার মধ্যে ওটা পরেরটাই দেওয়া আছে আরো ভালো করে। ফ্লাক্স তো খুব ইম্পর্টেন্ট জিনিস, ফ্লাক্স তো আমাদের হয়েছে। পরের একটা স্লাইড আছে, দেখি যদি কিছু আছে, না ওটা পরে পরে তখন নিয়ে করবো, সোল্ডারিং প্রসেস। কোথায় গেল ফ্লাক্স, হ্যাঁ ফ্লাক্সটা আরো ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে, এখানে সবগুলোই দেওয়া আছে, এটা পরে পড়বো তাহলে আরো ডিটেলস, আপাতত এটা শেষ করি। এখানে দেখ সবকিছু দেওয়া আছে, কোনটা ট্যালো, অ্যামোনিয়াম ক্লোরাইড, এই জন্য এটা এত ডিটেলসে বলা হয়নি, এটা পরে আমরা যখন করবো ক্লাসে তখন দেখতে পাবো। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি হার্ড শোল্ডারে, ঠিক আছে, এটার বেশি এখন আমার জানার দরকার নেই, কারণ আমি ফ্লাক্স আলাদা করে পড়বো। আচ্ছা, এই ব্লো টর্চ or soldering iron is used as base metal and melting torch as base metal and melting the solder and the flux, ঠিক আছে। তো যখন আমরা কাজ করি কি করি, এটাকে আমরা প্রথমে গরম করে নিই, ইলেকট্রিকের মধ্যে প্লাগটাকে যদি আমরা দিয়ে দিই, সকেটের মধ্যে ইনসার্ট করি, এটা গরম হতে থাকে। গরম হওয়ার পর প্রথমে এটাকে আমি ফ্লাক্সে ডোবাই, ঠিক আছে, ফ্লাক্সে ডোবাবার পর তারপরে আমি এটার সাথে এটাকে ছুঁয়ে করব। তো যদি এটাকে ফ্লাক্সে না ডুবিয়ে করি তাহলে কি হবে, এই যে জিনিসটা আছে সেটা এর গায়ে চিটে বসে থাকবে, আর এটা কিন্তু ছাড়বে না, মানে এটার উপর পার্মানেন্ট একটা লেয়ার তৈরি হবে, আর ছাড়তে চাইবে না, ঠিক আছে। কিন্তু যদি আগে এই গরম জিনিসটাকে গরম করার পর যদি এটাকে আগে আমি ফ্লাক্সের মধ্যে ডুবিয়ে নিই, কোথায় গেল, ফ্লাক্সের মধ্যে ডুবিয়ে নিই, তারপর যদি আমি এটার উপর সোল্ডারিং করি, তাহলে কি হবে, এই যে লিকুইড মেটালটা এটা কিন্তু এর গায়ে চিটে থাকবে না, ঠিক আছে, ফ্লাক্সের সাথে এটা পুরোটাই কিন্তু ছেড়ে যাবে। এই কারণে আগে ফ্লাক্সটা আমরা ইউজ করে থাকি। নেক্সট, এটার জায়গায় কি ব্যবহার করতে পারি, ব্লো টর্চও ব্যবহার করতে পারি। ব্লো টর্চের ছবি দেখাই, খুব ব্যবহার করি আমরা খুব জেনারেলি। ব্লু টর্চ আমরা দেখেছি বাড়িতে ইউজ করা হয়, বা সিভিল ইঞ্জিনিয়ারিং ইউজ করা হয় মেটালের কন্ট্রাকশনটাকে ইয়ে করার জন্য। এখানে কুকিং এর জন্য দিয়েছে, কুকিং এর জন্য দরকার নেই, ব্রেজিং এর জন্য দিই, ব্রেজিং এ ইউজ করা হয়। তো ব্রেজিং প্রসেস জানার দরকার নেই, এটা জানলেই হবে। এটা দেখেছি এরকম টাইপের জিনিস, আগুন জ্বলে, একটা এরকম সেন্টের কৌটোর মতন থাকে, তার উপর আগুন জ্বলে এরকম, হ্যাঁ ঠিক স্যার। আছে। তো এটাকে বলা হয় ব্লো টর্চ। এটা দিয়েও সোল্ডারিং করা যায় কিন্তু, ঠিক আছে। সোল্ডারিং কিভাবে করব, এই জিনিসটাকেই ব্যবহার করলাম, এখানে কোনো এর পর থেকে আর কোনো পার্টস নেই। ব্লো টর্চ দিয়ে এই মুখটাকে গরম করে নিয়েও আমরা কিন্তু করতে পারি। আমাকে যেভাবেই হোক এই জায়গাটাকে গরম করতে হবে, এটা নিয়ে আমার কাজ। কিভাবে গরম করলাম সেটা কিছু এসে যায় না,
ফার্নেসেও গরম করতে পারি, ব্লো টর্চ দিয়েও গরম করতে পারি, ইলেকট্রিক্যালও গরম করতে পারি, আমার যেমন ইচ্ছা। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি হার্ড সোল্ডারিং এ। তো হার্ড সোল্ডার কাকে বলা হয়? হার্ড সোল্ডার এমপ্লয়েজ সোল্ডার্স হুইচ মেল্ট এট হায়ার টেম্পারেচার এন্ড আর স্ট্রঙ্গার দেন সফট সোল্ডার। ঠিক আছে, হার্ড সোল্ডার জেনারেলি আমাদের ব্যবহার করা হয় যখন হাই টেম্পারেচার, হাই মানে সব থেকে যেটা ব্যাপার হচ্ছে এটা হচ্ছে স্ট্রঙ্গার দেন সফট শোল্ডার। আগে যে সফট শোল্ডারটা বললাম, হার্ড শোল্ডারটা তার থেকে বেশি হার্ড, এই জন্য হার্ড শোল্ডার বলছে, অর্থাৎ বেশি লোড সহ্য করতে পারবে। এবং শুধুমাত্র বেশি লোড না, আরেকটা জিনিসও সহ্য করতে পারবে, সেটা হচ্ছে হাই টেম্পারেচার। হাই টেম্পারেচার মানে কি ওয়েল্ডিং এর টেম্পারেচার সহ্য করতে পারবে, এটাকে বলা হয়েছে ইন কম্পেয়ার টু সফট শোল্ডার। সফট শোল্ডারের সাথে তুলনা করে বলা হয়েছে যে এটা বেশি টেম্পারেচার আর লোড কিন্তু সহ্য করতে পারবে। কখনোই কিন্তু বেশি বলবো না, এটাকে বলবো কম্পারিজনে। কার কম্পারিজনে বেশি করতে পারে? হার্ড শোল্ডার কার কম্পারিজনে Soft বেশি? shoulder. সফট শোল্ডার, এক্স্যাক্টলি। সফট শোল্ডারের তুলনায় যদি সফট শোল্ডারের সাথে তুলনা করি তাহলে তার থেকে বেশি টেম্পারেচার সহ্য করতে পারে এবং তার থেকে বেশি লোডও সহ্য করতে পারে। ঠিক আছে, তার মানে কিন্তু এটা স্ট্রং বলে দেবো না, ঠিক আছে, মাথায় রেখে। আচ্ছা, তাহলে এটা প্রশ্ন কখনো আসবে কি যে এটা কি পার্মানেন্ট, তার মানে হার্ড শোল্ডারটা কি পার্মানেন্ট জয়েন্ট? না স্যার, এটা সেমি পার্মানেন্ট জয়েন্ট। না, ঠিক আছে, এটা semi-permanent. কম্পারিজন বেসিসে বলা হচ্ছে, জাস্ট, আর কিচ্ছু নেই। ইটস মেল্টিং পয়েন্ট ইজ 350 ডিগ্রি সেলসিয়াস, যেখানে ওটা হচ্ছিল 205 এর মতন, এখানে 350 থেকে শুরু হচ্ছে এন্ড আপ টু 600 ডিগ্রি সেলসিয়াস, 600 পর্যন্ত হতে পারে, এন্ড সামটাইমস আপ টু 900 ডিগ্রি সেলসিয়াস, 900 পর্যন্ত হতে পারে। তো যদি এই পর্যন্ত আমি এরকম একটা হার্ড শোল্ডার নিলাম যার মেল্টিং টেম্পারেচারটা, অর্থাৎ এরকম একটা শোল্ডার নিলাম যার মেল্টিং টেম্পারেচারটা 900 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা কত পর্যন্ত টেম্পারেচারের মধ্যে এই জয়েন্টটা মানে টিকে থাকবে বলতো? 900 ডিগ্রি সেলসিয়াস। 900 ডিগ্রি পর্যন্ত টিকবে, 900 তাহলে ডিগ্রি অনেক হাই সেলসিয়াস। টেম্পারেচার, যথেষ্ট হাই টেম্পারেচার এটা, তাই না? আচ্ছা, এটা মাথায় রাখতে হবে যে হার্ড শোল্ডারের তুলনায়, এই সফট শোল্ডারের তুলনায়, শোল্ডার মানে বুঝতে পারছি তো, শোল্ডার মানে জয়েন্ট নয়, কিন্তু শোল্ডার মানে এই জিনিসটা যেটা এখানে দেখিয়েছিলাম, এইটা হচ্ছে শোল্ডার। হ্যাঁ স্যার, যেটা সে তারটা এটাকে শোল্ডার বলছি, মাথায় রেখে, হ্যাঁ হ্যাঁ। এটাকে। আচ্ছা, কেউ কিন্তু প্রসেস ধরবো না আমরা এখানে। নেক্সট কোথায় গেল? আচ্ছা, তো এক্ষেত্রে কি হবে, 900 পর্যন্ত হতে পারে, তারটার টেম্পারেচার 900 পর্যন্ত হয়। নেক্সট আমরা চলে যাচ্ছি, ফ্লাক্স ইজ ইউজড ইন হার্ড সোল্ডারিং ইজ জেনারেলি পেস্ট ফর্ম and are applied in the joint with a brush before heating। ঠিক আছে, এটাকে কি করা হয়, এটা জেনারেলি কি করা হয়, পেস্ট ফর্মে পাওয়া যায়। ঠিক আছে, এটা যেমন তারের মতন পাওয়া যাচ্ছিল, এটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে, ফ্লাক্স। এখানে যে ফ্লাক্স, সরি তার জন্য বলছি, ফ্লাক্সের কথা বলা হচ্ছে। আগে যেটা আমরা দেখছিলাম এটাও তো পেস্ট ফর্মে পাওয়া যাচ্ছিল, এটাও কিন্তু পেস্ট ফর্মেই পাওয়া যায়। এখানে রেজিনের কথা বলছি, রেজিনটা যেরকম পেস্ট ফর্মে পাওয়া গেছিল, এখানেও কিন্তু পেস্ট ফর্মে পাওয়া যায়। এবং এটাকে কি বলছে, আমাদের যখন শোল্ডারটা অ্যাপ্লাই করি তার আগে কিন্তু ফ্লাক্সটাকে ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে একটু আগেই বললাম, নাহলে চিটে যাবে গায়ে, লিকুইড শোল্ডারটা কিন্তু চিটে যাবে এবং সেটা চিটে থেকে যাবে। আচ্ছা, তো আগে আমরা ফ্লাক্সটাকে ব্যবহার করে থাকি। ইন হার্ড শোল্ডার ব্লো টর্চ ইজ ইউজড অ্যাজ ইকুইপমেন্ট। ঠিক আছে, এখানে জেনারেলি আমরা এরকম সোল্ডারিং আয়রন ব্যবহার করি না, তার বদলে যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি কি বলা হয় এটাকে, ব্লো টর্চ ব্যবহার করি। আচ্ছা, নেক্সট হয়ে যাচ্ছে কি কি দিয়ে তৈরি হয়, এখানে কিন্তু স্পেশাল জিনিস আছে, এখানে কিন্তু লেড এন্ড টিন দিয়ে নয়। আচ্ছা, এখানে বলেছে সিলভার সোল্ডারিং ইজ এ হার্ড সোল্ডারিং মেথড। সিলভার সোল্ডারিং মানে কি বুঝতে পারছি, সোল্ডারের মধ্যে কি কি ধাতু হিসাবে সোল্ডার আছে, যেমন আগেরটা লেড আর টিন দিয়ে তৈরি হচ্ছিল, এখানে ডেফিনেটলি সোল্ডার আছে, সিলভার রয়েছে। ঠিক আছে, মানে রূপো রয়েছে, রূপোর একটা অ্যালয় তৈরি হবে। Where the solder is made up of silver alloyed with tin। কোন কোন দুটো ধাতু দিয়ে তৈরি হচ্ছে? Silver আর tin। সিলভার আর টিন নিয়ে আরো কম্পোজিশন আছে, পরে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা কি দিয়েছে দেখি, এটা এখানে দেয়নি, পরেরটাই বোধহয় দেওয়া আছে, কি কি আছে না আছে পরে আরো ডিটেলসে জানবো, যখন রেজিং এ যাবো তখন আরো ডিটেলসে জানবো। আচ্ছা, এখানে আর কিছু দেওয়া হয়নি, এখানে বেসিক্যালি যেটা দেওয়া হয়েছে যে সফট সোল্ডারিং আর হার্ড সোল্ডারিং। আচ্ছা, হার্ড সোল্ডারিং নিয়ে কারোর কোনো সমস্যা আছে? আমি আরেকবার একটা স্পেসিফিক বলে দিই, তারপরে জিনিসটা বোঝা যাবে। বলা হচ্ছে সোজা ব্যাপার, হার্ড শোল্ডারটা যদি আমরা সফট শোল্ডারের সাথে তুলনা করি তাহলে হার্ড শোল্ডার বেশি টেম্পারেচার সহ্য করতে পারে এবং এর তুলনায় বেশি লোডও সহ্য করতে পারে, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, এর মেল্টিং টেম্পারেচার সফট শোল্ডারের তুলনায় অনেকটা কম, মানে অনেকটা বেশি, সরি,
যেটা 350 থেকে শুরু হয়ে 600 পর্যন্ত হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আপ টু 900 পর্যন্ত হতে পারে। দ্বিতীয় পয়েন্ট, তো ডেফিনেটলি এটা আরো বেশি টেম্পারেচার পর্যন্ত এই জয়েন্টটা রিজেক্ট করবে, এটা তো বলারই নেই। ফ্লাক্স ইউজড ইন হার্ড সোল্ডারিং ইজ জেনারেলি ইন পেস্ট ফর্ম। এখানে যেমন আলাদা আলাদা, কোথাও আমরা ট্যালো ব্যবহার করছিলাম, কোথাও রেজিন ব্যবহার করছিলাম, কোথাও জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করছিলাম, এখানে জেনারেলি আমরা পেস্ট ফর্মে ফ্লাক্স ব্যবহার করে থাকি, ঠিক আছে। ইন আচ্ছা, এটা অ্যাপ্লাই করা হয়, ফ্লাক্সটা অ্যাপ্লাই করা হয় বিফোর অ্যাপ্লাইং দ্য শোল্ডার, ঠিক আছে। শোল্ডারটাকে অ্যাপ্লাই করার আগে কিন্তু ফ্লাক্সটাকে আমরা অ্যাপ্লাই করব। ইন হার্ড শোল্ডার ব্লো টর্চ ইজ ইউজড অ্যাজ ইকুইপমেন্ট। জেনারেলি, ইন জেনারেল মানে সাধারণত বলছি, এখানে কিন্তু আমরা এরকম ব্লো টর্চকে ব্যবহার করে থাকি অ্যাজ ইকুইপমেন্ট। সিলভার সোল্ডারিং ইজ এ হার্ড সোল্ডারিং মেথড। জেনারেলি একটা এক্সাম্পল দেওয়া আছে, সিলভার সোল্ডারিংটা একটা পপুলার হার্ড সোল্ডারিং মেথড, যেখানে শোল্ডারটা তৈরি হয় ইজ মেড আপ অফ সিলভার অ্যালয় উইথ টিন। সিলভারের সাথে টিনকে মিশিয়ে, আরো অনেক কিছু হতে পারে, কিন্তু বেসিক জিনিস হচ্ছে এই দুটো। সব থেকে বেশি এই অ্যালয়ের মধ্যে থাকে সিলভার এবং টিন, এর জন্য একে বলা হচ্ছে সিলভার অ্যালয় উইথ টিন। এর মধ্যে কি আরো কিছু নেই? আরো আছে, কিন্তু ওগুলো অনেক কম পরিমাণে আছে, ওই জন্য নেগলেক্ট করছি। এই জন্য বলা হচ্ছে সিলভার অ্যালয় উইথ টিন। আরো স্পেসিফিক্যালি এখানে কেন সিলভার সোল্ডারিং কেন বলা হচ্ছে, টিন সোল্ডারিং কেন বলেনি? কারণ সিলভারের পরিমাণ বেশি থাকে বলে। বেশি থাকে বলে, এক্স্যাক্টলি, ভেরি গুড, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে সিলভার বেসড অ্যালয়। আচ্ছা, এবারে কিছু না, যা দুটো পড়লাম এই দুটো বোঝা গেছে তো? এই দুটো কোনো বুঝতে কোনো সমস্যা? সফট সোল্ডারিং ও হার্ড সোল্ডারিং এর মধ্যে কোনো সমস্যা নেই, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একদম ডাইরেক্টলি, যদি না সমস্যা থাকে তাহলে আমরা ডিফারেন্স গুলো ইজিলি বুঝতে পারবো। তো দেখে নিই কি কি সমস্যা বলেছে। ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাহলে এটা কি বলেছে? সফট সোল্ডারিং ইট ইজ নট এ সলিড জয়েন্ট। এটা কোনো সলিড জয়েন্ট নয়, সফট সোল্ডারিং কোনো সলিড জয়েন্ট নয়। হার্ড সোল্ডারিং ইজ এ সলিড জয়েন্ট। এটা অনেকটাই সলিড ইন কম্পেয়ার টু এটা, ঠিক আছে। হার্ড সোল্ডারিংটা কিন্তু সলিড জয়েন্ট, এটা কিন্তু কোনো সলিড নয়, এটা অনেকটা দুর্বল জয়েন্ট। বোঝা গেছে জিনিসটা? কোনো অসুবিধা এই পর্যন্ত? না স্যার। আচ্ছা, না, ইজ ইটস জয়েন্ট ওপেন অন হিটিং। এটা একটু গরম করলেই বলছে জয়েন্টটা কিন্তু ছেড়ে যাবে, গলে গিয়ে এটা কিন্তু ডিসেনগেজ হয়ে যাবে। বলছে জয়েন্ট ডাজ নট ওপেন অন হিটিং, ঠিক আছে। তার মানে এটাকে আমি 3000 পর্যন্ত গরম করলাম, তাতেও এটা গলবে না, তাই তো? না এরকম কিছু ব্যাপার নেই? 3000 পর্যন্ত গরম করে দিলাম, তাহলেও কি গলবে না? স্যার তখন বলে দেবো স্যার, তখন গলে না যাবে। স্যার। তাহলে এটা কেন বলেছে ওপেন অন হিটিং বলেছে, ডাজ নট ওপেন কেন বলেছে, গরম করলেও গলে না কেন বলেছে? কারণ আমরা এখানে কি করছি? হ্যাঁ বল, শুনতে পাচ্ছি, বল। স্যার সফট সোল্ডার নিয়ে তুলনায় ওখানে এক্স্যাক্টলি, হার্ড সোল্ডার ইজ ইউজ দ্য melting temperature beyond our use temperature. এক্স্যাক্টলি, ঠিক আছে। এটার সাথে এটাকে তুলনা করেছি মাত্র, ঠিক আছে। সেই হিসাবে এটাকে বলছি ডাজ নট ওপেন অন হিটিং। এটা নয় কি এটা কখনোই খুলবে না, অবশ্যই খুলবে, এর তুলনায় বেশি টেম্পারেচারে, ঠিক আছে, অনেকটাই বেশি টেম্পারেচার। আচ্ছা, এটা কম্পারিজন স্টাডি বলে এরকম বলা হয়েছে। আচ্ছা, নেক্সট, ইট ইজ মেড বাই মিক্সিং টিন এন্ড লেড। এটা জেনারেলি টিন আর লেড দিয়ে তৈরি করা হয়। এখানে বলা আছে ইট ইজ জেনারেলি মেড আপ অফ ব্রাশ এন্ড আদার মেটালস। ব্রাশটা একটা অ্যালয়, একটা অ্যালয় দেখলাম সিলভার অ্যালয় ব্যবহার করা হচ্ছে, এটাও হতে পারে, ব্রাশকেও ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখানে ভ্যারাইটিস রকম পাচ্ছি, যেমন এখানে মেনলি আমরা শোল্ডারটাকে ব্যবহার করছি না। এখানে কিন্তু হার্ড সোল্ডারিং এর ক্ষেত্রে আমরা কেবলমাত্র শোল্ডারটা না, তাছাড়াও আমরা ব্রাশ মানে কি, বাংলায় ব্রাশ মানে কি সবাই জানি এটা। বাংলায় কি বলে ব্রাশ? পিতল। পিতল। এবং আদার্স মেটাল, অন্যান্য মেটাল দিয়েও ব্যবহার করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে ইটস মেল্টিং পয়েন্ট ইজ লো, ইট হ্যাজ হায়ার মেল্টিং পয়েন্ট, ঠিক আছে। জেনারেলি এটা কম্পারিজন স্টাডি, এটা সফট সোল্ডারিং এর মেল্টিং টেম্পারেচারটা কম, কত 205 হচ্ছিল, কোথাও কোথাও তো 96 পর্যন্ত হয়ে যাচ্ছিল। আর এটা কত হচ্ছিল, 350 থেকে শুরুই হচ্ছিল মোটামুটি, তাই না? তো ইন কম্পেয়ার যদি আমরা এটা কম্পেয়ার করি, 900 পর্যন্ত হতে পারে, এক্স্যাক্টলি, ভেরি গুড। তো এটাও দেখ, এক্ষেত্রে এর তুলনায় এর মেল্টিং পয়েন্টটা অনেকটাই বেশি। আচ্ছা, নেক্সট বলেছে ইট ইজ ইউজড ইন লাইট মেটেরিয়াল লাইক ইলেকট্রিক্যাল ওয়েলস, ঠিক আছে। হালকা হালকা কাজের জন্য, যেখানে বেশি লোড পড়বে না সেসব কাজে ব্যবহার করি, যেমন ইলেকট্রিক্যাল তারকে জোড়া লাগানোর জন্য, ছোট ছোট তারকে, বড় তারকে নয়, ছোট ছোট তারকে জয়েন করতে কাজে লাগাতে পারি। ইট ইজ ইউজড ফর হেভি জবস। এর তুলনায় এটাতে হেভি জব। তার মানে কি এরকম করবো যেখানে ক্রেনের জয়েন্ট গুলো, সেগুলো আমি হার্ড সোল্ডারিং দিয়ে করবো, হবে? না স্যার, সেখানে সেক্ষেত্রে চলবে না, মানে এর তুলনায় এর থেকে হেভি জবে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, ইট ইজ মেড বাই সোল্ডারিং আয়রন। সোল্ডারিং আয়রন দিয়ে করা হয়। এটা কি দিয়ে তৈরি করা হয়?
হিটিং ইন ফার্নেসের বদলে আমরা কি বললাম, যেটা বেশি ব্যবহার করে থাকি, ব্লু টর্চ। ব্লো টর্চ দিয়ে আমরা করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড ইজ ইউজড অ্যাজ ফ্লাক্স। শুধু অ্যামোনিয়াম ক্লোরাইড না, বহু রকম ছিল, HCl ছিল, অনেক রকম ছিল, ট্যালো ছিল, রেজিন ছিল। এখানে জেনারেলি কোনটাকে বেশি ব্যবহার করা হয়? রেড অক্সাইড। বা রেড অক্সাইড বা Lead as flux. লেড অক্সাইড। বা লেড অক্সাইড। আচ্ছা, Lead লেড oxide. অক্সাইড আর রেড অক্সাইড কি আলাদা জিনিস না একই জিনিস? আলাদা জিনিস। আলাদা জিনিস। আচ্ছা, আলাদা। ঠিক আছে, আলাদা না। দেখি। এই যে এটা এরকম লাল লাগছে কেন? এই কালারটা এরকম লাল কেন? এটা তো রং করেছে পাশেরটা। এই যেটা কেন লাল, এরকম কেন লাল দেখাচ্ছে? Red oxide বলে মানে red color. এক্স্যাক্টলি, এটার উপর প্রাইমার দেওয়া আছে। প্রাইমার মানে হচ্ছে লেড অক্সাইড, ঠিক আছে? হ্যাঁ। লেড অক্সাইডের কালারটা কিরকম? কিরকম দেখতে? লাল type. লাল টাইপের লাল। দেখতে। এই জন্য রেড অক্সাইডের আরেকটা নাম হচ্ছে Red oxide. রেড অক্সাইড, ঠিক রেড আছে? তো এটা কি আমরা জানি না, কখনো দেখিনি এসব জিনিসপত্র? দেখেছি, তাই তো? দেখেছি। দেখেছি। জানি। হ্যাঁ, দেখেছি। তো আমাদের যে ট্রেন গুলো হয় সেটাতে তো রেড অক্সাইড কখনো দেখিনি, কেন হয় না? এই যে আমরা যদি দেখি, আর গাড়িতে বেশি ইউজ করে। স্যার লেড আমাদের শরীর পক্ষে খারাপ, তার জন্য আমাদের যে যাত্রীবাহী ট্রেন সেখানে লেড অক্সাইড ব্যবহার করা হয় না। এখানে কি হয় না। হয়েছে? এখানে কেন ব্যবহার করা হচ্ছে না? স্যার লেড হিউম্যানের পক্ষে খারাপ স্যার। না, এটা রংটা কি, আমি কি এটা খেয়ে যাবো নাকি? কোনো কিছুই তো না, আমি তো হাতও দিচ্ছি না, না, খাচ্ছি স্যার। না। রং যেগুলো করি তার মধ্যে অল্প কিছু লেড থেকে থাকে, ওই জন্য বলা হয় না যে বেশি ওই লেড যুক্ত রং ব্যবহার করতে বারণ করে, কারণ প্রতিমা যখন আমরা জলে ভাসাই ওটা ক্ষতিকারক হয়ে যায় কিছু। এই জন্য বলে না যে কিছু লেডের ব্যবহার, বা পেন্সিল তুলি যখন আমরা ব্যবহার করি বলে লেড অক্সাইড যুক্ত কোনো রকম যেন আমরা রং ব্যবহার না করি, বা লেড যুক্ত রং ব্যবহার না করি। তো এর মধ্যে কি লেড অক্সাইড নেই? আরে হয়েছিল, ঠিক আছে, ব্যবহার হয়েছে, তার উপর আবার রং করেছে। আমরা প্রাইমারের উপর রং করি না গেটটা, হ্যাঁ স্যার। ঠিক আছে? আগে যখন আমাদের হাতে খুব একটা পয়সা পাতি ছিল না, অর্থাৎ আগেকার দিনের কোচগুলো, এটা তো রাজধানীর কোচ ছিল, তো আগেকার দিনের যে কোচগুলো ব্যবহার করতাম, এটা এই কালারের হতো না। পুরোনো দিনের সিনেমা দেখতাম না, বা আমরাও ছোটবেলায় দেখেছি, জানি না তোরা দেখেছিস কিনা, এগুলো দেখা যেত আগেকার দিনে। এগুলো দেখা যেত, হ্যাঁ। আগেকার দিনে কি হতো, অত হ্যাঁ, স্যার। রং টং করতো না, প্রাইমার দিয়ে ছেড়ে দিত, ঠিক আছে না? এখন কি করেছে, টাকা পয়সা আছে, আমাদের ডেভেলপমেন্ট অনেক বেশি হয়েছে, তো আমরা রং করি, ওর উপর নীল রং করে দিই, ঠিক আছে? তো এটাকে আমাদের দিতে হয়। এটা কি করে, রেড অক্সাইড কেন করি, প্রাইমার কেন ব্যবহার করা হয়, এটা কি করে, মেটালের উপর একটা লেয়ার তৈরি করে। মানে সিম্পল যদি বলি, মেটালে ক্ষয়টা বেশি না হয়। হ্যাঁ, এটা কিরকম করে, জং খেতে দেয় না মানে। জং খেতে দেয় না, এক্স্যাক্টলি। এটা আমি দেখিয়ে দিচ্ছি একটা জিনিস কিরকম কাজ করছে। পেন যদি না খোলে তাহলে একটু দেখাতে পারবো না। হ্যাঁ, এই তো খুলে গেছে, ভেরি গুড, একটা জিনিস খোলা গেছে। তো এটা ধর মেটালের প্লেট, ঠিক আছে না? তো এটাকে কালো কালার করে দিই, এটা হচ্ছে একটা লোহার জিনিস, ঠিক আছে? তো এর উপরে আমরা কি করি, এরকম একটা প্রলেপ দিয়ে দিই, ঠিক আছে? এরকম একটা প্রলেপ কিন্তু ইউজ করে থাকি। রং করা মানে এরকম একটা জিনিস পড়ে যাবে, এর উপরে একটা পাতলা এরকম প্রলেপ পড়ে যাবে, তাই না? এবং পাতলা একটা লেয়ার পড়ে যাওয়া। এটাকে কি করা হয়, জাস্ট আমরা এর উপরে এরকম একটা লেয়ার দিয়ে দিই। রং করা মানে এর উপর একটা লেয়ার পড়ে যাবে, একটা ক্রস সেকশনে দেখতে, বুঝা যাচ্ছে তো? তো এর উপর কি হবে, এই অক্সাইডটা নিজেও রিঅ্যাকশন করে না, ঠিক আছে? অক্সাইড না, অক্সাইড তো পুড়ে যাওয়া ছাই, ছাইকে আর পুরানো যাবে নাকি? কাগজের যে ছাইটা তৈরি হয় সেটা আর জ্বলবে? না স্যার। এটা তো লেডের ছাই না, এটা তো রেড অক্সাইড বা লেড অক্সাইড বলছি, মানে লেডের পুরো অংশ, লেডের ছাই, তাই তো? তাহলে এর উপর বাতাসের অক্সিজেন কি আর কোনো এফেক্ট করতে পারবে? না না। পারবে না। তো এটা নিজেই না, ছাই, এটা নিজেই ছাই, তাই না? আচ্ছা, তার ফলে এইটা রেড অক্সাইডের উপরটা গোটাটাই ঘিরে রেখেছে মেটালটাকে, তার ফলে মেটাল পর্যন্ত কি অক্সিজেন পৌঁছাতে পারবে? অক্সিজেন পৌঁছাতে পারবে? বা জল পৌঁছাতে না, পারবে? জল পৌঁছাতে পারবে? জলটা কি পৌঁছাতে পারবে? পারবে না। না। তার ফলে এই লোহার উপর কোনো রকম মরচে বা অক্সাইড তৈরি হবে না, ঠিক আছে? তো এটা মেটালটাকে, ভেতরের মেটালটাকে বাঁচিয়ে দিচ্ছে, এই জন্য প্রাইমার ইউজ করতে হয়। তো জায়গাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তাহলে এখানে রেড অক্সাইডটাকে আমরা ফ্লাক্স হিসেবে ব্যবহার করছি হার্ড সোল্ডারিং এর জন্য। তো এগুলো বোঝা গেল সমস্ত। কোনো এই জায়গা থেকে কোনো প্রবলেম আছে? না স্যার। না, স্যার।
তাহলে সব সোল্ডারিং ব্যবহার করি যেখানে আমাদের, আমি একবার হালকা করে বলে দিই, সব সোল্ডারিং ব্যবহার করি যেখানে আমাদের লাইট অ্যাপ্লিকেশন আছে, যেখানে খুব বেশি হিট বা যেখানে আমাদের খুব বেশি টেম্পারেচার লাগবে না, সেক্ষেত্রে ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমরা টিন এবং লেড দিয়ে তৈরি একটা অ্যালয় ব্যবহার করে থাকি, যেটাকে বলা হয় সোল্ডার। মেল্টিং টেম্পারেচার যার 150 থেকে 300 এর মধ্যে হয়ে থাকে, এবং বিসমাথ এবং অ্যান্টিমনি মেশালে এটা 96 পর্যন্ত হয়ে যেতে পারে। আচ্ছা, এটার জন্য বিভিন্ন রকম ফ্লাক্স ব্যবহার করে থাকি, যেমন রেজিন, ট্যালো, ঠিক আছে, জিঙ্ক ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়া, ঠিক আছে, সল্ট অ্যামোনিক, এগুলো ব্যবহার করে থাকি। হার্ড সোল্ডার হচ্ছে আরেকটা টাইপের সোল্ডার, যেখানে আমরা জেনারেলি যে সোল্ডারটা ব্যবহার করে থাকি তার মেল্টিং টেম্পারেচারটা সব সোল্ডারের তুলনায় বেশি হয়, তাই কারণে এর জন্য এটা বেশি টেম্পারেচার পর্যন্ত রিটেন করতে পারে এই ধরনের জয়েন্ট গুলো, এবং এটা একটু বেশি লোডও সহ্য করতে পারে, এটা একটা সলিড জয়েন্ট এই কারণে। আচ্ছা, এক্ষেত্রে কি করা হয়, জেনারেলি আমরা ফ্লাক্স হিসাবে একটা পেস্টের মতো জিনিস ব্যবহার করি। একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল যেটা রেড অক্সাইড বা লেড অক্সাইড নিচে দেখলাম। এখানে আমরা জেনারেলি সোল্ডারিং আয়রন ব্যবহার না করে ব্লো টর্চ ব্যবহার করে থাকি বা ফার্নেস ব্যবহার করে থাকি। সিলভার সোল্ডারিং হচ্ছে একটা টাইপের আমাদের এখানে সোল্ডার বলবো না, এক্ষেত্রে আমরা বলবো একটা আমাদের ফিলার মেটাল হিসাবে সিলভার সোল্ডারিং, সিলভারের একটা অ্যালয় ইউজ করা থাকে, যেটা সিলভার এবং টিনের অ্যালয় দিয়ে তৈরি হয়। এছাড়াও আমরা বিভিন্ন রকম অ্যালয় যেমন ব্রাশকেও ইউজ করতে পারি। আচ্ছা, সফট সোল্ডারিং এবং হার্ড সোল্ডারিং এর মধ্যে তফাৎ হচ্ছে, সফট সোল্ডারিং এ যে জয়েন্টটা তৈরি হবে সেটা অনেক দুর্বল হবে এবং অনেক কম টেম্পারেচার রিটেন করবে। অন্যদিকে হার্ড সোল্ডারিং এর ক্ষেত্রে যেটা হবে সেটা সলিড জয়েন্ট হবে এবং বেশি টেম্পারেচার পর্যন্ত টিকে থাকতে পারবে। সফট সোল্ডারিং যেটা হবে সেটা হালকা গরম করলে সেটা ছেড়ে যাবে, হার্ড সোল্ডারিং তার থেকে অনেক বেশি টেম্পারেচার পর্যন্ত টিকে থাকতে পারবে। এটাকে টিন এবং লেড মিশিয়ে তৈরি করলাম সফট সোল্ডারিংটাকে। হার্ড সোল্ডারিংটাকে আমরা ব্রাশ বা অন্যান্য জিনিস দিয়ে তৈরি করতে পারি, ঠিক আছে। এটার মেল্টিং পয়েন্ট জেনারেলি অনেকটাই কম সফট সোল্ডারের, আর হার্ড সোল্ডারের মেল্টিং পয়েন্টটা তুলনামূলকভাবে বেশি। আচ্ছা, ইউজ ফর লাইট মেটেরিয়াল লাইক ইলেকট্রিক্যাল ওয়্যার, ইলেকট্রিক্যাল ছোট ছোট পাতলা পাতলা তার জয়েনের জন্য সফট সোল্ডার ব্যবহার করে থাকি। হার্ড সোল্ডারটা জেনারেলি এর তুলনায় একটু হেভি কাজের জন্য ব্যবহার করে থাকি, বা যেখানে বেশি আমরা ফোর্স ব্যবহার করবো সেখানে ব্যবহার করে থাকি। ইট ইজ মেড বাই সোল্ডারিং আয়রন, এটা সোল্ডারিং আয়রনের সাহায্যে করা হয়। হার্ড সোল্ডার ইউজ বাই ফার্নেস আর আমাদের যেটাকে বলা হয় ব্রেজিং টর্চের মাধ্যমে আমরা করতে পারি। অ্যামোনিয়াম ক্লোরাইড ইজ ইউজড অ্যাজ ফ্লাক্স, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডকে ফ্লাক্স হিসেবে ব্যবহার করা হয়। রেড অক্সাইড বা লেড অক্সাইডকে ব্যবহার করা হয় হার্ড সোল্ডারিং এর জন্য ফ্লাক্স হিসাবে। তো এটাই গেল আমাদের বেসিক্স, মানে বিভিন্ন রকম টাইপস অফ সোল্ডারিং। তো কারোর কোনো কি সমস্যা আছে এখান থেকে? না স্যার। নেই, তাই তো? স্যার বলছি না, কিভাবে স্যার। নোটগুলো লিখবো স্যার? প্রত্যেকেই আমি বলে রাখছি, এই নোটগুলো যেগুলো এখানে আমি প্রোভাইড করে দিয়েছি, এই যে নোট এখানে দেখতে পারবে, নোটস আমি প্রোভাইড করে দিয়েছি। প্রত্যেকেই যারা রয়েছে, দুটো, এটা তো সব ট্রেডে কমন আছে, এই নোটটা দুটো ট্রেডেই আছে। আমার যেটা সাজেশন হচ্ছে, এগুলো আমরা কখনোই পড়বো না, ঠিক আছে, কারণ আমাদের এই জায়গাটা আমরা পড়ে শুধুমাত্র এখান থেকে প্রিন্ট আউট করে পড়ার থেকে আমরা লিখে নেবো, ঠিক আছে। কারণ এখানে অনেক কিছু ছবি আমাকে বোঝাবার জন্য, রিপ্রেজেন্ট করবার জন্য ব্যবহার করতে হয়েছে, তাই না, এত এত ছবি করেছি, তো ফালতু স্পেসও নষ্ট হবে, অনেকটা খরচাও বেশি হবে। তার তুলনায় আমরা যদি নিজেরা লিখে প্র্যাকটিস করি তাতে অনেক বেশি মনে থাকবে, বোঝা গেছে? তো নিজেরা লিখবো, লিখে এভাবে পড়বো, ঠিক আছে, এটা নিজেরা খাতায় লিখে নেবো, দেন পড়বো, প্রত্যেকে লিখে নেবো দিয়ে পড়বো, ঠিক আছে। ঠিক আছে, এটা নিয়ে হ্যাঁ, ছবিগুলো যেগুলো, যেমন এই ডায়াগ্রামটাকে, এইটাকে এঁকে নেওয়া যেতে পারে, ঠিক আছে, বা এই ডায়াগ্রামটাকে আমি দুটো মেটাল হিসাবে দেখাবো, যদি এইটা আমাকে ডিফিকাল্ট লাগে আঁকতে, আমি আঁকতে পারলে খুব ভালো কথা, কোথায় গেল, এই ছবিটাকে এঁকে নেওয়া যেতে পারে, এটা তো আঁকতেই হবে, তাই না, এগুলো আঁকতে পারি, ঠিক আছে। অথবা যদি কারোর খুব সমস্যা হয়, এই নোটগুলোকে প্রিন্ট করতে পারি, কিন্তু প্রিন্ট করলে শুধুমাত্র মনে থাকবে না, এগুলো আমরা ফেলে রেখে দেবো, তার তুলনায় এগুলো লিখে নেওয়া ভালো হবে, ঠিক আছে। এখান থেকে কারোর কোনো কি সমস্যা আছে? থিওরিটিক্যালি কারোর কোনো সমস্যা রয়েছে? না স্যার। না স্যার। না ঠিক স্যার। আছে, তাহলে আজকে সেশন এন্ড করছি। ওকে, থ্যাংক ইউ ফর ওকে জয়েনিং। স্যার, থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম।